এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তো বলে প্রভা থেমে গেল। সে আর বলতে পারছে না নির্ভীক যেটা সন্দেহ করেছিল ঠিক সেটাই হয়েছে প্রভার সাথে। তার এখন নিজের উপরই রাগ হচ্ছে। প্রভা না হয় আজ প্রথম, কিন্তু সে তো এই বিষয়ে জানে। তার তো আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। সেই সাথে জানোয়ারটাকে ছিঁড়ে ফেলতে মন চাচ্ছে যে এরকম জঘন্য কাজটা করেছে। তুমি দেখেছো কে করেছে এমনটা? এখনো এখানে আছে ওই জানোয়ারটা? জানি না বড় ভাই, আমি তো সামনে থেকে দেখতে পারিনি। বড় নির্ভীক এবার হালকা ধমক দিয়ে পড়ল। যখন করেছিল তখন বলতে পারলে না আমায়? জানোয়ারের ওই হাত আমি কেটে ফেলতাম। কুত্তারে যদি খালি পাই কুটি কুটি করে কাটবো আমি। নির্ভীকের এমন কথা শুনে প্রভা একটু ভয় পেয়ে গেল। এসব কাটাকাটি তার একদম সহ্য হয় না। কিন্তু ভাবলো নির্ভীক যাকে কাটার কথা বলছে ওর জন্য এইটাই ঠিক আছে। প্রভার এসব ভাবনার মাঝে নির্ভীক ওকে নিজের সামনে এনে দাঁড় করিয়ে নিজে প্রভার পেছনে দাঁড়ালো। প্রভাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আর কেউ ছুতে পারবে না, আমি আছি। কথাটা শুনে যেন নিমিষের মধ্যে প্রভা সব ভয় দূর হয়ে গেল। নির্ভীক একবার যখন বলেছে যে ও আছে তার মানে প্রভার আর কোনো ভয় নেই। নির্ভীক ওভাবে দাঁড়িয়ে বাকি সব কিছু কিনলো। সব কিছু কেনা হয়ে গেলে নির্ভীক কত টাকা হয়েছে সেটা জিজ্ঞেস করতে প্রভা ওকে বলল, ভাই আমি কত টাকা দিব? আমি আছি, আমি দিচ্ছি তো, তোমাকে আবার আলাদা করে দিতে হবে কেন? আরে না না না, দিতে হবে কেন? মানে দিতে তো হবেই। বললাম তো আমি দিয়ে দিচ্ছি, তুমি চুপ থাকো। না না বড় ভাই, এটা বললে তো হবে না। আপনি এমনিতেই অনেক সাহায্য করেছেন, কিন্তু প্লিজ এটা করতে চাইবেন না। এতে আমার পরিবারের সম্মানে আঘাত লাগবে। বড় ভাই প্লিজ আমাকে বলুন কত টাকা হয়েছে। নির্ভীক বুঝতে পারলো প্রভার সমস্যা। আর সত্যি তো হুট করে একজন টাকা দিয়ে দিল, আর সে কেন নেবে টাকাটা? না নেওয়াটাই তো স্বাভাবিক। নির্ভীক দোকানদারের থেকে কত টাকা হয়েছে সেটা শুনে প্রভাকে বলল, সাথে দোকানদারকে জিনিসগুলো তার কাছে রাখতে বললো, এখন পরে যাওয়ার সময় নিয়ে যাবে। নির্ভীক প্রভাকে নিয়ে একটা ফাঁকা জায়গায় এসে বসলো, বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি মাছ মাংস কিনে আসছি। প্রভা তড়িৎ গতিতে দুই দিকে মাথা নাড়িয়ে পড়ল। না না বড় ভাই, আমাকে একা রেখে যাবেন না প্লিজ। আমি হারিয়ে যাব এই বাজারের মধ্যে। আপনি না থাকতে যদি আবার কেউ আসে তখন কি করব? নির্ভীক প্রভাকে বোঝানোর ভঙ্গিতে বলল, তুমি এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকবে আর হারিয়ে যাবে কেন? শুনো প্রভা, মাছের বাজারে আরো বেশি ভিড় হয়, ওখানে গেলে আবার কোনো খারাপ সিচুয়েশনে পড়তে হতে পারে। আপনি তো আছেন, আপনি থাকতে কিছু হবে না। এই মেয়েটাকে নির্ভীক যত দেখছে ততই অবাক হচ্ছে। কেন প্রভা তাকে এতটা বিশ্বাস করে সে সেটাই বুঝতে পারে না। মাত্র কদিনের পরিচয় মেয়েটা যেন তাকে অন্ধবিশ্বাস করা শুরু করে দিয়েছে। নির্ভীককে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা মিইয়ে যাওয়া কণ্ঠেই প্রভা নির্ভীককে ডাকলো। বড় ভাই। সাথে সাথে নির্ভীক যেন নিজের সঙ্গীত ফিরে পেল। সাথে এতক্ষণ প্রভার দিকে তাকিয়েছিল এটা বুঝতে পেরে কিছুটা লজ্জিত হলো। তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টাতে প্রভাকে বলল, তোমাকে তাহলে নির্ভয়দের কাছে দিয়ে আসি। প্রভা অভিমানী কণ্ঠে নির্ভীককে বলল, কেন বড় ভাই? আমি সাথে থাকলে কি আপনার খুব অসুবিধা হবে? নিয়ে চলুন না আমায় আপনার সাথে। কি হবে আমায় একটু নিয়ে গেলে? চলুন না। প্রভার কথা শুনে নির্ভীকের একটু মায়া হলো। নির্ভীকের আজকাল একটা বদ অভ্যাস তৈরি হয়েছে। প্রভা কিছু বলে কেন জানি সে না করতে পারে না। সে নিজেই নিজের এই অভ্যাসটাকে বদ অভ্যাস বলি আখ্যা দিয়েছে। নির্ভীক শেষে এক প্রকার বাধ্য হয়ে প্রভাকে সাথে করে নিয়ে এলো। বাজারে বেশ ভালোই ফের। নির্ভীক সামনে এগিয়ে গিয়ে তার পেছনে থাকা প্রভার উদ্দেশ্যে একবার বলল, প্রভা আমাকে ফলো করো। কিন্তু পেছন থেকে কোনো উত্তর এলো না। নির্ভীক একবার প্রভাকে দেখতে পেছনে তাকাতে দেখলো প্রভা ওর পিছনে নেই। সাথে সাথে নির্ভীকের চোখ মুখে একটা স্পষ্ট ভয়ের ছাপ দেখা গেল। মেয়েটা আবার কোথায় গেল? নির্ভীক ভাবলো, হারিয়ে গেল না তো বাজারের মধ্যে? পরক্ষণে ভাবলো, না না, হারাবে কেন? আর এখান থেকে হারালে খুঁজে পাওয়া যাবে নিশ্চয়ই। নির্ভীক প্রভাকে খুঁজতে একটু পেছনে আসতে দেখলো প্রভা আবারও এক করে দাঁড়িয়ে আছে। নির্ভীক এতক্ষণে যেন নিঃশ্বাস ছাড়ল। প্রভাকে না দেখতে পেয়ে এক মুহূর্তের জন্য তার দমটা যেন আটকে গিয়েছিল। সে দ্রুত পদে প্রভার কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করল, তোমাকে না আমার পিছন পিছন থাকতে বলেছিলাম, এখানে দাঁড়িয়ে আছো কেন? প্রভা কাচুমুচু করে বলল, আসলে বড় ভাই,
বাজারের মধ্যে ঢুকতে পারছিলাম না। আপনি তো যেমন তেমন ভাবে বাজারের মধ্যে ঢুকে গেলেন, কিন্তু আমি কি ওভাবে এত মানুষের মধ্যে ভিড় ঠেলে ঢুকতে পারি বলুন? সেই জন্যই তো বলেছিলাম যে এখানে আসার দরকার নেই, তোমাকে নির্ভয়দের কাছে দিয়ে আসি, কিন্তু তুমি তো জেদ করলে। এখন যখন এত দূরে এসে গেছি, তাহলে আর ফেরত যাওয়ার কোনো পথ নাই। আমার হাত ধরে এসো, একদম আমার হাত ছাড়বে না। কথাটা বলে নির্ভীক প্রভার হাত ধরে বাজারের দিকে নিয়ে গেল। অনেক কষ্টে প্রভাকে নিয়ে এসে বাজারের ভেতর প্রবেশ করলো। বাজার শেষে নির্ভীক দু হাতে দুটো ব্যাগ নিয়ে প্রভাকে আসতে বলল। প্রভা অসহায় মুখ করে বলল, বড় ভাই, এবার বেরোবো কিভাবে? আপনার দুই হাতেই তো বন্ধ। নির্ভীক তো ভুলেই গিয়েছিল যে সে প্রভাকে হাত ধরে এখানে এনেছিল। এখন যদি আবার হাত ছেড়ে দেয় তাহলে দেখা যাবে আবারও কোথাও আটকে যাবে। এইদিকে দুটো ব্যাগ একসাথে নেওয়াটাও সম্ভব না। নির্ভীক একটু ভেবে প্রভাকে বলল, আমি আগে আগে যাব, তুমি আমার পিছন পিছন আসবে। আর হ্যাঁ, আমার শার্টের পিছনে শক্ত করে ধরে থাকবে, যাতে আবার কোথাও তুমি আটকে গেলে তোমাকে টেনেই নিয়ে যেতে পারি। একদম ছাড়বে না। কথাটা বলে নির্ভীক সামনের দিকে হাঁটা দিল। প্রভাও বাধ্য মেয়ের মতো নির্ভীকের শার্টটা খামচে ধরে সামনে এগোচ্ছে। একটু ফাঁকা জায়গা আসতে নির্ভীক থেমে প্রভাকে বলল, শক্ত করে ধরতে বলেছিলাম প্রভা, তাই বলে খামচে ধরতে বলিনি। আমার পিঠের মাংসই মনে হয় তুমি তুলে নিলে আজ। কথাটা শোনার সাথে সাথে প্রভা ছেড়ে দিল নির্ভীকের শার্টটা। অপরাধী দৃষ্টিতে নির্ভীকের দিকে তাকিয়ে বলল, সরি বড় ভাই, বুঝতে পারিনি। ইটস ওকে, এখন আমার পাশাপাশি হাঁটো, এখানে অত ভিড় নেই, আর সমস্যা হবে না। কথাটা বলে দুজনেই হাঁটতে লাগলো। হাঁটার এক পর্যায়ে এসে নির্ভীক আবারও প্রভার উদ্দেশ্যেই বলল, আর কখনো বাজার করতে আসবে না। এ বাবা, তাহলে খাবো কি? কাউকে পাঠিয়ে দেবে বাজার করার জন্য। কাকে পাঠাবো বড় ভাই? ওখানে তো সবাই মেয়ে। প্রভার কথা শুনে নির্ভীক একটু ভেবে ওকে বলল, এক সপ্তাহের বাজার তো আজকে করলে, আমিও এক সপ্তাহের বাজারই করেছি। এক সপ্তাহ পর যখন আবার আমি বাজার করতে আসব, তখন তোমাকে বলবো, বুঝতে পেরেছো? একা একা বাজারে আসবে না, আমার সাথে আসবে। নির্ভীকের কথা শুনে প্রভা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আপনি আমাকে নিয়ে আবার বাজারে আসবেন বড় ভাই? সেরকমটাই তো বললাম। তার মানে আমি আবার আপনার সাথে বাজারে আসবো, আর আপনি আবার আমার হাত ধরে ধরে আমাকে বাজার করে দেবেন। আচ্ছা বড় ভাই, এর পরের বার থেকে না আমরা প্রতিদিনের বাজার প্রতিদিন করব, কেমন? কিছু চাওয়া বড্ড কষ্ট দেয় প্রভা, সব জিনিস চাইতে নেই, পরে কষ্ট পাবে। কষ্ট যে আমার বড্ড প্রিয়। প্রভার এই কথা শুনে নির্ভীক হাসল। এই মেয়ে বলে কিনা কষ্ট তার বড্ড প্রিয়, তাহলে তো বলতে হয় এই মেয়ে এখনো কষ্ট কি সেটা জানেই না। সব কষ্ট প্রিয় হয় না, কিছু কষ্ট একেবারে হৃদয়ে গিয়ে আঘাত করে। সেই ক্ষত তুমি কোনো দিনও সারাতে পারবে না। তুমি আজ যেই জিনিসটাকে সুখ ভাবছো, কাল সেই জিনিসটাই তোমায় সব থেকে বেশি বিরহের যন্ত্রণা দিতে পারে। জীবনের কয়েকটা কঠিন সত্য জানো প্রভা, কষ্ট কখনো প্রিয় হয় না, বিশ্বাস আজীবন থাকে না, আর অপেক্ষা কখনো সুখ ফিরিয়ে দেয় না। আর না কেউ নিজের সুখটাকে ফিরে পাওয়ার জন্য অনির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে পারে, বরং সে ওই সময়টাতে নতুন করে নিজের সুখটাকে খুঁজে নেয়। প্রথম কথাটা ঠিকই বলেছেন, কষ্ট কখনো প্রিয় হয় না, কিন্তু যখন কষ্টই সুখ এনে দেয় তখন আর সেই কষ্টটা অপ্রিয় থাকে না। পরের দুটো জিনিস খুবই দামি। বিশ্বাস যা সবাইকে করা যায় না, কিন্তু আমি আপনাকে করি, আর অপেক্ষা যেটা সবাই করতে পারে না, কিন্তু আমি পারবো। সময়টা যদি অনির্দিষ্ট না হয়, অন্তত অনন্তকালও হয়, তাও আমি পারবো। যাদের বিশ্বাস আজীবন থাকে না তাদের বিশ্বাস সবসময় ঠুকনো ছিল, কিন্তু আমার বিশ্বাস এতটা ঠুকনো নয়। কথাগুলো বলতে বলতেই ওরা নির্ভয়ের কাছে চলে এলো। ফলে এ নিয়ে তাদের মাঝে আর কোনো কথাই হলো না। নির্ভয়ের একদম কাছে এসে দেখলো যে ওরা শুধুমাত্র আলু কিনেছে। নির্ভীক থমকে ছেড়ে বলল, এতক্ষণে শুধু আলু কিনেছিস? তুইও কি বাজার করতে পারিস না নির্ভয়? নির্ভীকের কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। নির্ভয় দ্বিগুণ তেতে উঠে বলল, এই শোন নির্ভীক, একদম আমাকে ছাড়বি না। সাথে তো একটা গাধাকে রেখে গেছিস, সেই গাধা আলু ছাড়া কিছুই চেনে না, আর কি কি নিবে সেটাও বলতে পারে না। আমি কি এখন সিরিয়ালে ওকে আলু পটল বেগুন কিনে দিব নাকি?
ও না হয় চেনে না, তুই তো চিনিস, তাহলে কেন কিনলি না? ওই ও কি আমার বউ যে আমি জানবো ও কী সবজি খায়? আমি এখন ওরে কিনে দেই লাউ, আর পরে বলবে যে ও মিষ্টি কুমড়া খায়। আমি ওরে বেগুন কিনে দেই, পরে খবর আসলো যে ওই বেগুন খেয়ে ওর অ্যালার্জি উঠে পটল তুলছে। নির্ভয়ের কথা শুনে সৌমি তেতে উঠে বলে, একদম আমার মরার কথা বলবেন না। আর মেয়েদের সাথে কেউ এভাবে কথা বলে? নির্ভীক ভাইয়াকে দেখে শিখুন কিছু, কত সুন্দর করে কথা বলে উনি। আর পাম দিতে হবে না, তুমি যে ওর উপর ক্রাশিত সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আর তুমি মেয়ে মানুষ, সেটা তোমায় কে বললো? তুমি আস্তে একটা বলদ। নির্ভয়ের কথা শুনে এবার নির্ভীক ওকে ধমক দিয়ে বলল, চুপ কর নির্ভয়, বাজে কথা বলিস না। আর আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে ভুলটা আমারই হয়েছে। ওদেরটা না হয় কিনতে পারিসনি, কিন্তু আমাদেরটা কিনিসনি কেন? নাকি সেটাও জানিস না? নির্ভয় এবার ওর 32 পাটি দাঁত বের করে হেসে বলল, আসলে বাজারে অনেক নতুন নতুন সবজি এসেছে, তাই ভাবলাম যে তুই আসলে তোকে নিয়ে কিনবো। নির্ভীক ওকে আর কিছুই বলল না। তিনজনকেই ওইখানে দাঁড়িয়ে থাকতে বলে নিজেই গেল বাজার করতে। এদের একটাকে দিও যে কিচ্ছু হবে না সেটা তার আগেই বোঝা উচিত ছিল। বাজার করার শেষে চারজনই হোটেলে দুপুরে খাবার খেতে এসেছে। বাজার করতে করতে দেরি হয়ে যাওয়াতে এই উদ্বেগ। যদিও প্রভা আর সমীর আগে থেকেই এমন পরিকল্পনা ছিল, কিন্তু পরে নির্ভীক আর নির্ভয় ওদের যোগ দিয়েছে। নির্ভীক প্রভাকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি খাবে বলো? আপনি কিছু একটা অর্ডার দিন বড় ভাই। প্রভার কথা শুনে নির্ভয় বলল, আরে কি খাবে বলতে থাকো। আজ আমরা তিনজন মিলে নির্ভীকের ক্রেডিট কার্ডের সব টাকা শেষ করব, চটপট বলে ফেলো। এখানে আলু ভাজা পাওয়া যাবে? প্রভার কথা শুনে নির্ভয় বিস্মিত কণ্ঠে বলল, কি আমি তোমাকে বললাম যে ওর সব টাকা শেষ করবো, আর তুমি বললে আলু ভাজার কথা শেষ? সে মনিও প্রভা। নির্ভীক ওয়েটারকে আলু ভাজার কথা জিজ্ঞেস করলে ছেলেটা বলল নেই। নির্ভীক প্রভাকে বলল, তুমি তো বললে তোমার চিকেন পছন্দ, তাহলে চিকেন বলি। আচ্ছা বলুন। সৌমি, তুমি কি খাবে? কথাটা সৌমির দিকে তাকিয়ে বলতে নির্ভীক দেখলো সৌমি সেই আগের মতো ওর দিকে হা করে তাকিয়ে আছে। নির্ভীকের প্রশ্ন শুনে সৌমি মোহাচ্ছন্ন কণ্ঠে বলল, আপনি যেটা বলবেন সেটাই খাবো আমি। নির্ভীক ওয়েটারকে সব অর্ডার বলে দিলেও সে চলে গেল। এইদিকে নির্ভয় হতাশ ভঙ্গিতে বলল, সবাই যে কেন খালি তোর উপর ক্রাশ খায় আমি বুঝি না। পাশে যে আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেও থাকে সেটা যেন কারোর খেয়ালই থাকে না। আচ্ছা ছোট আপু বলো তো, আমি কি দেখতে এতই খারাপ? নির্ভয়ের প্রশ্ন শুনে সৌমি ব্যঙ্গাত্মক সুরে বলল, আসলে কি বলুন তো ভাইয়া, আপনার চোখের সামনে সিডনির হারবার ব্রিজ থাকতে কি আপনি কলকাতার হাওড়া ব্রিজে উঠতে চাইবেন? চাইবেন না। আপনার ক্ষেত্রেও না ঠিক তাই হয়েছে ব্যাপারটা। আপনি হচ্ছেন হাওড়া ব্রিজ আর নির্ভীক ভাইয়া হচ্ছে সিডনির হারবার ব্রিজ। সৌমির কথা শুনে নির্ভয় সেম ব্যঙ্গাত্মক সুরে বলল, আমি না হয় হলাম হাওড়া ব্রিজ, কিন্তু মনে রেখো হাওড়া ব্রিজে ওঠারও সবার ক্ষমতা থাকে না। আর তোমার তো যমুনা সেতুতে ওঠারও ক্ষমতা নেই। আবার দুজনে ঝগড়া লেগে গেল। নির্ভীক দুজনকেই একটা ধমক দিতে ওরা থেমে যায়। কিছুক্ষণের মাঝে খাবারও চলে এলো। এরই মাঝে আর কেউ কোনো কথা বলল না। খাবার শেষে বিল দিতে গিয়ে প্রভারা অনেক জোরাজুরি করে অর্ধেক টাকা দেয়। হোটেল থেকে বেরিয়ে এসে নির্ভীক প্রভাদের একটা রিকশায় উঠিয়ে দেয়। রিক্সা চলতে শুরু করলে প্রভা পেছন ফিরে নির্ভীকের উদ্দেশ্যে হাত নাড়িয়ে তাকে বিদায় জানায়। নির্ভীক হাসি মুখে ওর উদ্দেশ্যে হাত নাড়ায়। যতক্ষণ পর্যন্ত নির্ভীককে দেখা গেল ততক্ষণ পর্যন্ত প্রভা তাকিয়ে রইল, নির্ভীকও একইভাবে তাকিয়ে রইল। প্রভা যখন নির্ভীককে আরও কাছের কেউ বানাতে চাচ্ছে তখন নির্ভীক ওকে দূরে ঠেলে দিতে চাচ্ছে। প্রভা যখন নির্ভীককে নিজের সবটা দিয়ে ভালোবাসতে চাইছে ঠিক তখনই অপরদিকে নির্ভীক ওদের মাঝে সব চাওয়া পাওয়ার পাঠ চুকাতে চাইছে। প্রভা যখন নির্ভীকের জন্য অপেক্ষা করতে চাইছে নির্ভীক তখন ওর মন থেকে প্রভার সমস্ত স্মৃতি মুছে ফেলতে চাইছে। মুহূর্তের মাঝে কালো মেঘগুলোকে পার করে বৃষ্টি নামল। কারো মন যেমন এই বৃষ্টির প্রণয়ের বার্তা পৌঁছে দিচ্ছে ঠিক তেমনি আবার কারো মনে বিচ্ছেদের সুর তুলে দিচ্ছে। কেউ কেউ যেমন নিজের ভালোবাসা খুঁজে পাবে এই বাদলা দিনের বর্ষায়, ঠিক তেমনি কেউ কেউ নিজের সবটা হারিয়ে ফেলবে এই বিরহের বর্ষায়। সেই বিরহকে কাটিয়ে কারো জীবনে প্রণয়ের বাড়িধারা নামবে, আবার কারো জীবন থেকে চিরতরে প্রণয় নামক শব্দটাই হারিয়ে যাবে। একটাই নাম বর্ষা।
অথচ এক একজনের কাছে এর সংজ্ঞা এক এক রকম। কারো কাছে ভালোবাসার তো কারো কাছে বিরহের, কারো জীবনের নতুন অধ্যায় সূচনা তো কারো জীবনের সমাপ্তি। কিরে নির্ভীক, খেতে এলি না কেন? তোরা খেয়ে নিয়েছিস? হ্যাঁ, তুই নাকি শাফিনকে বলেছিস তুই এখন খাবি না। হ্যাঁ, ভালো লাগছে না, তুই ঘুমিয়ে পড়। নির্ভয় নির্ভীকের কাছে এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে নির্ভীক? বাজার থেকে ফেরার পর থেকেই দেখছি তোর মুড অফ। আর প্রবাস সাথে কি কিছু হয়েছে তোর? কিছু যাতে না হয় এবার সেটাই আমায় দেখতে হবে। মানে কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। নির্ভীক কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলল, এমনি বলছিলাম, তুই তোর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না নির্ভীক। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে তোর কিছু একটা হয়েছে এবং ব্যাপারটা যে প্রভার সাথে সম্পর্কিত সেটাও আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এখন তাড়াতাড়ি মুখ খোল। নির্ভয়ের কথা শুনে নির্ভীক কিছুক্ষণ চুপ করে থাকলো। নিজেকে আজ তার কেন জানি খুব অসহায় লাগছে। কেন তার অসহায় লাগছে, কি তার এই অসহায়তার কারণ কিছুই বুঝতে পারছে না। নির্ভীককে চুপ থাকতে দেখে নির্ভয় বলে উঠল, প্রভা যে তোকে পছন্দ করে সেটা কি তুই বুঝতে পারিস না? নির্ভীক তাও নিরুত্তর। আজ যে প্রভা তার কথার মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছে। নির্ভয় আবারও বলে উঠল, তোর সমস্যা কি নির্ভীক? আমি বুঝতে পারছি যে তুই প্রভাকে একটু হলেও পছন্দ করতে শুরু করেছিস। আমার কাছে মিথ্যা বলার চেষ্টা করবি না। তাহলে তোরা যখন দুজন দুজনকে পছন্দই করিস তাহলে সামনে এগোতে সমস্যাটা কোথায়? সামনে এগোনোটাই সমস্যা নির্ভয়। নির্ভয় অবুঝের মতো প্রশ্ন করল, মানে ক্লিয়ার করে বল। রাজনীতি করতে করতে আমার অসংখ্য শত্রু তৈরি হয়েছে নির্ভয়। তাদের মধ্যে কেউ কেউ সেই শত্রুতা আমি পর্যন্ত হলেও কয়েকজন সেই মাত্রা ছাড়িয়ে আমার পরিবারের উপর আঘাত করে। সবাই শুধু আমার দুর্বল জায়গা খোঁজে নির্ভয়। আমি জানি যে প্রভা আমাকে পছন্দ করে। ও এখন থেকে আমার উপর প্রচণ্ড বেশি নির্ভরশীল হতে শুরু করেছে। ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করা শুরু করেছে। আমিও কেন জানি না ওর থেকে নিজেকে দূরে রাখতে পারছি না। আমি চাই না যে কেউ আমার দুর্বলতা হয়ে উঠুক। কয়েক বছর আগে আমার ক্ষতি করতে কেউ একজন কিন্তু আমার দুর্বল জায়গাতেই আঘাত করেছিল। ভুলে গেছিস? ওই শয়তানের নজর আবার প্রভার উপরেও পড়েছে। আমি জানি না ওর মাথার ভেতর কি ঘটছে। প্রভার আমার সাথে ভালো সম্পর্ক এটা জানার পরও ও প্রভাকে বারবার সাহায্য করছে, বারবার প্রভার সাথে কথা বলার চেষ্টা করছে। ও এবার ফিরে এসে কেমন যেন হঠাৎ করে শান্ত হয়ে গেছে। আমি জানি না ওর মাথার ভেতর কি চলছে। ও আবার নতুন করে কি পরিকল্পনা করছে আমার ক্ষতি করার জন্য। কিন্তু হঠাৎ করে ওর এই শান্ত ভাবটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। ও আমার ক্ষতি করার জন্য যে কোনো কাজ করতে পারে। ও তো বলতো যে ও জিনিয়াকে ভালোবাসতো, যেখানে নিজের ভালোবাসাকেই ও আমাদের শত্রুতার উপর স্থান দিয়েছিল, সেখানে ও আমার ক্ষতি করতে ঠিক কতটা মরিয়া সেটা তুই বুঝতে পারছিস না নির্ভয়। সব সময় আমার দুর্বলতা খুঁজতে চায়। ও আমাকে একেবারে ভেতর থেকে ভেঙে দিতে চায়। ও আমার ক্ষতি করবে সেটা নিয়ে আমি ভয় পাই না। কিন্তু ওই মেয়েটার কি দোষ? ওই মেয়েটা তো জানেই না যে উৎসব আসলে কি। কত বড় শয়তান! তোর কি মনে হয় প্রভা যে আমার উপরে দুর্বল সেটা উৎসব খেয়াল করেনি? ও আমার ব্যাপারে এমন সব খবর রাখে যেগুলো হয়তো আমার বাবা মা ও আমার ব্যাপারে জানে না। তাহলে ভাব ও আমার উপর ঠিক কতটা নজর রাখে। আমি যতক্ষণ প্রভার সাথে থাকবো ততক্ষণ ওই উৎসব মির্জার বাপেরও ক্ষমতা নেই যে ওর গায়ে একটা আঁচ লাগাবে। কিন্তু আমি তো আর সবসময় ওর সাথে থাকতে পারবো না। আমার এক মুহূর্তের ভুল, আমার একটা ছোট অসাবধানতা ওই মেয়েটার গোটা জীবন শেষ করে দিতে পারে নির্ভয়। তুই বুঝতে পারছিস না, ও যাকে নিজের ভালোবাসা বলতো তার সাথে যদি এরকম একটা জঘন্য নিকৃষ্ট কাজ করতে পারে, তাহলে কখনো যদি ও এটা বুঝতে পারে যে আমি প্রভার উপর দুর্বল হয়ে পড়েছি বা আমি প্রভাকে ভালোবাসতে শুরু করেছি, তাহলে ও ঠিক আমার ভালোবাসার সাথে আরও কতটা নিকৃষ্ট কাজ করতে পারে, আরও কতটা ওর সাথে হিংস্র হয়ে উঠতে পারে, সেটা হয়তো আমাদের আন্দাজের বাইরে। তোর মনে আছে নির্ভয়,
ওই জানোয়ারগুলো আমার জিনিয়ার কি অবস্থা করেছিল। কথাটা শোনার সাথে সাথে নির্ভয় নিজের দু চোখ খিচে বন্ধ করে ফেলল। কিভাবে সে ভুলে যেতে পারে কোনো মানুষ যে কোনো মানুষের ওই অবস্থা করতে পারে, সেটা কেউ নিজ চোখে না দেখলে বুঝতে পারবে না। নির্ভীকের চোখ জোড়া ভিজে উঠেছে। পুরুষ মানুষকে নাকি কান্না মানায় না, কিন্তু কেউ যদি তার কলিজাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে তাহলে সে কি কাঁদবে না? সেও তো মানুষ, তারও তো একটা মন আছে, তারও তো কিছু দুর্বলতা আছে। মেয়েরা তো তাও মন খুলে কাঁদতে পারে, কিন্তু ছেলেরা তো কাঁদতেও পারে না। না পারে কাউকে নিজের কষ্ট বোঝাতে, আর না পারে নিজেই নিজের কষ্ট কমাতে, শুধু ঘুমড়ে ঘুমড়ে মরে। একটু থেমে নির্ভীক আবার বলতে শুরু করলো। তোর মনে আছে নির্ভয়, আমার জিনিয়ার গালে চরের দাগ ছিল? ওই জানোয়ারের বাচ্চাগুলো ওকে কতই না মেরেছে। ওর হাত ব্যথা করে বলে ওর অ্যাসাইনমেন্ট আমরা দুজন মিলে লিখে দিতাম, আর ওই শয়তানগুলো ওর হাতটা ভেঙে দিয়েছিল। ওদের কি একটু মায়া হয়নি? ওর মুখটা দেখলেই তো মায়া লাগে রে। না জানি ও কত নিজের প্রাণ ভিক্ষা চেয়েছে। ওকে সারা রাত কিছু খেতেও দেয়নি। জানিস, শেষবার ও আমার কাছে একটু পানি খেতে চেয়েছিল। কথাগুলো বলতেই নির্ভীকের গলাটা ধরে এলো। কখন যে তার গাল বেয়ে দুফোটা অশ্রুকণা গড়িয়ে পড়েছে সেটা হয়তো খেয়ালই করেনি। নির্ভীক নিজের হাত দুটোর দিকে তাকে কান্না মিশ্রিত কঞ্চে বলা, এই হাত দুটো দিয়ে আমি আমার জিনিয়াকে ওই কবরে রেখে এসেছি। আচ্ছা, ওর ওখানে আমাদের ছাড়া খুব কষ্ট হয় না? ও তো আমাদের ছাড়া থাকতেই পারতো না। তোর সাথে সারা দিন ঝগড়া করে আবার রাতে ফোন করে সরি বলতো। কাজটা বলে নির্ভীক হেসে ফেলল। নির্ভয় হাসলো না, রাগী কঞ্চে বলা, ওর আমাদের ছাড়া থাকতে কষ্ট হচ্ছে না নির্ভীক। শেষবার তো ও আমাদের ছেড়েই চলে গিয়েছিল, ও আমাদের ছাড়াই ভালো আছে। কাজটা বলে নির্ভয় সেখান থেকে চলে গেল। নির্ভীক দুহাত রেলিং এর উপর রেখে আকাশের দিকে তাকালো। নির্ভীক চৌধুরী আজ কাঁদছে। নির্ভীক চৌধুরী আজ কেন কোনো মেয়ের জন্য কাঁদছে? এই দৃশ্যটা কেউ সচক্ষে না দেখলে হয়তো কখনো বিশ্বাস করতেই পারবে না। সবাই তো শুধু নির্ভীক চৌধুরীর বাইরের শক্ত খোলসটাই দেখেছে, কিন্তু তার ভেতরের হৃদয়ের দহনটা কেউ দেখতে পায়নি। অন্য সবার কাছে নির্ভীক চৌধুরী একজন কঠিন গুরুগম্ভীর রাজনীতিবিদ হলেও নিজের লোকেদের কাছে যে সে একবারে একজন সাধারণ মানুষ, যে তার আপনজনদের ভালোবাসে, তাদের সাথে সুখে থাকতে চায়। নির্ভীক নিজের দু চোখ বন্ধ করে মনে মনে ভাবল, আমি আমার শত্রুতার জন্য তোমার কোনো ক্ষতি হতে দেব না প্রভা। ওই শয়তানগুলো আমার রাগ তোমার উপর মেটাবে। তুমি আমার কাছে খুবই পবিত্র প্রভা। আমি চাই না ওই শয়তানগুলোর ছোঁয়া তোমাকে অপবিত্র করুক। তুমি আমার জীবনের তৃতীয় নারী প্রভা, যাকে হারানোর ভয় হয় আমার। আর আমি চাই না আমার এই দুর্বলতার কথাটা কেউ জানুক। তুমি নিজেকে সামনে নিও প্রভা। আমি জানি তুমি পারবে। তোমার অনুভূতির বাঁধনগুলো শক্ত হওয়ার আগেই আমি সেটা ছিঁড়ে ফেললাম। আর আমার অনুভূতিগুলো না হয় ভুলে যাব, আর ভুলতে না পারলে হৃদয় কোঠরে যত্ন করে রেখে দেব। আমি তোমাকে যতটা না সুখ দেব তার থেকে অনেক বেশি আমার এই রাজনীতি, আমার এই শত্রুরা তোমাকে কষ্ট দেবে প্রভা। আজ আমি কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলে শয়তানগুলো এখনো মুক্তভাবে শ্বাস নিতে পারছে, না হলে ওদের একটারও চিহ্ন পাওয়া যেত না কোথাও। আজ আমি কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলে তোমার মন ভাঙতে হচ্ছে আমায়। আজ আমি কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলে নিজের প্রথম অনুভূতিকে ভুলতে হচ্ছে আমায়। তুমি ভুলে যেও নির্ভীক নামক আমিটাকে। তুমি আমার জন্য অপেক্ষা করে থেকো না, কেননা আমি তার দাম দিতে পারবো না। কিন্তু তোমার মন ভাঙার আফসোস আমার আজীবন থেকে যাবে প্রভা। তুমি দিতে চেয়েছিলে আমায় এক আকাশ ভালোবাসা, বিনিময়ে আমি তোমায় দিলাম বিরহের যন্ত্রণা। তবুও তোমাকে পাওয়ার ইচ্ছেই রবে আজীবন এই হৃদয়ের বাসনা।